আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে কিছু কথা বলতে এসেছি এবং দেখতে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। লং ভিডিও লং হলেও একসাথে যে দেখতে হবে তা না, টেনে দেখবেন কোনটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি প্রত্যেকটা খবরে আপনাদেরকে জানার দরকার, কারণ বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে সেটাই বড় কথা। দেখেন, আনারুল সাহেবের যে আসামি সিয়ামকে বলছে নেপালে আটক করেছে, তো সেই বিষয়টা নিশ্চিত করার পরেও এখন নেপালের সরকার বনগাঁতে পুশব্যাক করেছে। কারণ যদি নেপালের ওই আইন অনুপাতে যদি বন্দি বিনিময় করে তাহলে প্রায় 2-3 বছর লেগে যাবে আইনের জটিলতায়। তাই ভারত সরকার এবং নেপাল সরকার চিন্তা করেই তারা পুশব্যাক করেছে বেনাপোলের এদিক দিয়ে। যাই হোক, এখন ইন্ডিয়াতে আছে এবং ইন্ডিয়ার আদালতে তাকে উঠানো হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে যতদিন চেয়েছে ততদিনে রিমান্ডে মঞ্জুর করেছে এবং আশা করি কিছু আশানুরূপ পাওয়া যাবে। তো অদ্যাবধি এখনও আমরা বলতে পারতেছি না আনারুল সাহেব কোথায় আছে, উনি কি আদৌ মৃত্যু হয়েছে কি না, কারণ ডিএনএ পরীক্ষা এখনও সম্পূর্ণ হয় নাই এবং আনারুল সাহেবের মেয়েকে এখনও ইন্ডিয়া যেতে বলে নাই। তাহলে এটা লং প্রসেস। তাহলে আমরা এখনও মোটামুটি চিন্তা করতে হবে যে হয়তোবা আনারুল সাহেব বেঁচে আছে, এরকম মনে হবে। আর যদি ডিএনএ পরীক্ষা সঠিক হয়ে রিপোর্ট পাওয়া যায় তাহলে তো উনি মারা গেছে আমরা নিশ্চিত হব। সর্বোপরি দুই দেশের সাথে এখন এমনভাবে মৃত্যুটা হয়েছে যেটা আমাদের প্রশাসনের লোক যোগাযোগ ছাড়া আরও কোনো বুদ্ধি নাই। আর দ্বিতীয় হলো, বর্তমানে যেই সরকার নতুন বাজেট ঘোষণা করেছেন সেই বাজেটে যে বিষয়টা নিয়ে আমরা বুঝতে পেরেছি বা আমার ব্যক্তিগত মতামত, যারা অবৈধ টাকা বৈধ করবে তারা 15% ভ্যাট প্রদান করবে, আর যারা বৈধ আছে তারা বৈধ আয়তে 30% দেবে। এটা কীরকম? এটা যারা কালো টাকা বানায় তাদেরকে উৎসাহিত করা, যেরকম ব্যানার্জি এরকম ভাগা ভাগা যারা দুর্নীতিবাজ আছে তারা তাদের টাকাগুলা দ্রুত গতিতে 15% দিয়েই বৈধ করে ফেলবে। এতে আরও উৎসাহিত হবে কালো টাকা যারা বানায়, কারণ এটার নামে তো দিচ্ছেন কালো টাকা সাদা করার সিস্টেম। তাহলে আমার হিসাবে 50% করার দরকার, কারণ এগুলো তো তার অবৈধ সম্পদ। 50% দিলেও তার লস নাই। আর সর্বোপরি এই বিষয়টা সরকার দেখার দরকার আছে। আর এদিক দিয়ে ব্যানার্জি আহমেদের যে 15 দিনের জন্য সময় চেয়েছে দুদকের কাছে, বিএনপির পন্থী ব্যারিস্টার কাউসার বলেছেন এটা গায়েবী চিঠি, ভুতুড়ে চিঠি। মানে উকিল কোন লয়ার এই নোটিশটা পাঠাইছে লয়ারের নামও প্রকাশ করে নাই, বলেছে যে একটা চিঠি এসেছে, সেটা জনসম্মুখে এনে বলার জন্য যে এরকম লয়ার এই গ্রাউন্ডে তার 15 দিন সময় চেয়েছে, এই কারণে সে আসতে পারবে না। সেই বিষয়টা সাধারণ মানুষকে জানায় নাই। এটা নিয়ে উনি সমালোচনা করেছে। আর সরকারের উচিত হবে একজন দুর্নীতিবাজ ব্যানার্জি এর সব কথা উন্মোচন করা, না হলে সঠিক হবে না এবং মানুষের প্রতি সরকারের প্রতি মানুষের আস্থা হারাবে। এমনি তো হারাচ্ছেই, সরকারের প্রতি আরও হারাবে। দ্বিতীয় বাজেট যাই হোক, সরকার এখন 5 বছরের জন্য সরকার হয়েছেন
ওনার হিসাব কিতাব করেই পা বাড়ানোর দরকার। সর্বোপরি আপনারা দেখতে থাকেন, আশা করি সব বিষয় এখানে বিস্তারিত জানবেন। এখানে সুমন সাহেবেরও কথা আছে, মির্জা ফখরুল ইসলাম সাহেবেরও কথা আছে, ওবায়দুল সাহেবেরও কথা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনারও কথা আছে। সর্বোপরি আপনারা দেখতে থাকেন, দেখলে কিছুটা হলো দেশের ব্যাপারে কিছু ধারণা আসবে। লং ভিডিও, যখন সময় পাবেন তখন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে দেশের নাগরিক হিসাবে আপনাদের সাধারণ নলেজ আসবে এবং কিছু করতে পারেন না পারেন ধারণাটা তো নিজের কাছে রাখতে পারলেন। যেরকম পরীক্ষা দিলে তো ফল আসেই, ফলের অপেক্ষা আমরা থাকি। তো দেশ খারাপ হলেও আমরা একটু জানি, ভালো হলেও জানি। আমরা যদিও তেমন একটা কিছু করতে পারবো না, জেনে রাখতে তো পারতেছি কে কী করতেছে। সরকার ভালো করতেছে না প্রশাসন ভালো করতেছে, না সরকার কীভাবে ঠকাচ্ছে। যেরকম মালয়েশিয়ার ব্যাপারে দেখেন, মালয়েশিয়ায় ৭৮,০০০ টাকায় নিবে, সেখানে ৫,৭৮,০০০ অলরেডি দেওয়ার পরেও অনেকে বিদেশে যেতে পারে নাই এবং মন্ত্রী এমপিরা তো খেয়েছেই। পরবর্তীতে পুরো ৫,৭৮,০০০ খেয়ে ফেলেছে পাবলিকে। এটা নিয়ে সরকারের মাথা ব্যথা নাই, ১-২ দিন মিডিয়ায় দেখাইছে, শেষ। এখন যারা ভুক্তভোগী, যারা বিভিন্ন লোন করে নিয়েছে, তাদের টাকাটা কে দিবে? এই জিনিসটা বলেন, এদের টাকাটা কে দিবে? এই যে মালয়েশিয়ার জন্য ৭৮,০০০ টাকা বলে এতগুলো টাকা নিছে, ভালো কথা, টাকা বেশি নিছে, তাও তো সে যেতে পারলে সঠিক ছিল। এখন যারা যেতে পারে নাই তাদের কি উপায় হবে? সেটা নিয়ে আমাদের প্রত্যেকটা লোকে প্রত্যেকটা নিউজ, ইউটিউব যারাই করেন, নিউজ করেন, মাঝে মধ্যে এটা দিবেন এবং যোগাযোগ রাখবেন যাতে মালয়েশিয়া যারা শ্রমিক যাওয়ার জন্য এতগুলো টাকা দিয়েছে তাদের টাকাটা কি সঠিক পেয়েছে কি না। রিমাইন্ডার দেওয়াটা আমাদের সবাই কর্তব্য, এই জন্য সবাই শেয়ার করবেন এই বিষয়টা এবং ব্যানার্জির ব্যাপারটাও শেয়ার করবেন, ইত্যাদি ইত্যাদি। যেখান থেকে পারেন মিডিয়ার মাধ্যমে আলোচনা করলে হয়তো বা একদিন না একদিন এটা সমাধান আমরা পাবো ইনশাআল্লাহ। তাহলে দেখতে থাকেন, ধন্যবাদ। বেনজির অর্থাৎ তার নামটাই হচ্ছে নজিরবিহীন এবং তার সমস্ত কার্যক্রমে আমরা দেখছি নজিরবিহীন। নামের অর্থ তার সাথে মিল আছে, বেনজির মানে নজিরবিহীন। কেন এই কথাটা বললাম? দেখুন, বেনজির সাহেব ডিএমপির কমিশনার হলেন 14 অক্টোবর 2010 এবং বাংলাদেশে এই 10, 11, 12 থেকে কিন্তু গুমের রাজ্য কায়েম হয়েছে। ডিএমপি কমিশনার থাকা অবস্থায় সরকার বিরোধী রাজনৈতিক দলের, ছাত্রদল, যুবদল, বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু গুম এবং ক্রসফায়ারের শিকার হয়েছিলেন। বিভিন্ন ওয়ার্ড, থানা। তার শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে কথা হচ্ছে, যেটা জাতি এবং ক্ষতিগ্রস্ত পরিবার বিক্ষুব্ধ, সংক্ষুব্ধ। ডিএমপি কমিশনার থাকাকালীন সময়ে তিনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত। 5 বছর যখন ডিএমপি কমিশনার ছিলেন, সরকার বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, ক্রসফায়ারে গিয়েছে। পরবর্তীতে 2015 থেকে 20 পর্যন্ত তিনি র্যাবের ডিজি ছিলেন এবং র্যাবের ডিজি থাকা অবস্থায় মানবতা বিরোধী এমন অপরাধ করেছিলেন যে কারণে 2021 সনের 10ই ডিসেম্বর ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট তাকে পার্সোনালি স্যাংশনের আওতায় নিয়ে আসে। অর্থাৎ তার মানবতা বিরোধী কার্যক্রমের বিচার এই দেশের মানুষ চায়, যেমনিভাবে চাচ্ছে দুর্নীতির বিচার। এই যে দুর্নীতি দমন কমিশনে কথিত একটা চিঠি পাঠিয়েছেন একজন আইনজীবী, আদৌ চিঠি কি পাঠানো হয়েছে? কোন আইনজীবীর নাম কি এখন পর্যন্ত কেউ বলেছে? কি গ্রাউন্ডে তার সময় চেয়েছে? কেউ কি কিছু বলেছে? অনেকেই মনে করছে যে এটা গায়েবী, অনেকেই মনে করছে এটা ভুতুরি আইনজীবী বা ভুতুরি চিঠি। আদৌ কোনো চিঠি এসেছে কিনা, যদি কোনো চিঠি এসে থাকে জাতির সামনে সেটা দিতে হবে এবং কোন গ্রাউন্ডে তার সময় চেয়েছে। অফকোর্স আইনের আশ্রয় নেওয়ার অধিকার প্রত্যেকটা
ক্রিমিনালের আছে, প্রত্যেকটা ক্রিমিনালের আছে। এই আইনের আশ্রয়টা যে নিচ্ছে সেটার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নাই, যে কারণে দেশের মানুষ মনে করছে সরকারের নীতি নির্ধারণী ফোরাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, যে কারণেই তার বেনজির সাহেবের অর্থনৈতিক দুর্নীতি সহ মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করেছে সেই অপরাধের তদন্ত ঢিলে তালে হচ্ছে। সময় নিয়েছে, সেই সময়ের ব্যাখ্যা কোন গ্রাউন্ডে সময় নিয়েছে সেটার কোনো উল্লেখ নাই, কে সময় নিয়েছে উল্লেখ নেই। আমরা শুনলাম যে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে আইনজীবী সময় নিয়েছি, আইনজীবী একজন সময় নিয়েছে। আদৌ কি তা হয়েছে? আপনারা মিডিয়াতে কি দেখেছেন? দেশের মানুষ কি দেখেছেন কোন আইনজীবী কোন গ্রাউন্ডে সময় নিয়েছে? আমরা মনে করি প্রত্যেকটা জিনিসে এটা জাতির সাথে ভাওতাবাজি করছে এবং সরকার ইচ্ছাকৃতভাবে বেনজিরকে রক্ষা করার জন্য যত ধরনের অপকৌশল নেওয়া দরকার সেই কৌশল নিচ্ছে। কিন্তু একটা কথা এখানে প্রণিধানযোগ্য, বেনজির আহমেদ যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি তাকে পেতে হবে, আইনের কাঠগড়ায় তাকে আজ হোক কাল হোক আসতে হবে। নিজের জীবনে বারবার ঝুঁকি দিয়েছেন, কাদের জন্য? এই বাঙালির জন্য, বাংলাদেশের মানুষের জন্য। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, এরপর আবার 2001 থেকে 2008 পর্যন্ত খালেদা জিয়া প্লাস তত্ত্বাবধায়ক সরকার। এই 29 বছরে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বা বাংলাদেশটা অবকাঠামোগত উন্নয়ন কোনোটাই কিন্তু কেউ করতে পারে নাই। মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। খুব সংরক্ষিত ভাবেই আমরা এগোতে চাই, যেটা আমাদের দেশের মানুষের কষ্টটা দেওয়া হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না, ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 টাকা জমি যার সেই কোটি কোটি, কিন্তু সরকারি যে হিসাব সেই হিসাবে কেউ দেখে না, একটু বেশি দামের কাছে কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না, আধার হয়তো মাছ আসবে না। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। রিকনস্ট্রাকশন আর বাকি যারা যারা আছে, কোথায় বডি পার্টস গুলো ফেলেছে, কি কি ওয়েপন ইউজ হয়েছে, সে কারণে পিসি প্রেয়ার করা হয়েছে, এগুলো রিকভারি হবে। হ্যাঁ, 14 দিনে রিমান্ড চেয়েছে, পিসি প্রেয়ার আছে, 14 দিনই অ্যালাউ করেছে জজ সাহেব। যেহেতু জাতীয় একটা ব্যাপার আছে, অনারেবল একজন এমপি ম্যাটার আছে, সুতরাং সেই দিক দিয়ে বেলের ক্ষেত্রে স্ট্রং অবজেকশন ছিল যাতে করে কোনো অবস্থাতে জামিন না পায়। এবং যে 7 জন আসামির নাম আছে ফর্মাল এফআইআরে, সেই 7 জন আসামির ট্রেস আউট করার জন্য যখন তখন মনে করলে সিআইডি তাদের জেল ইন্টারোগেশন করতে পারে, সেই সমস্ত লিবার্টি তাদের থাকছে। ভিকটিমকে হত্যা করে পৈশাচিক কায়দার তার যে লাশটা গুম করার যে বিষয়টা, এটা জানে হলো সিয়াম এবং জিহাদ। এ দুজনেই যেহেতু তাদের হাতে রয়েছে এখন, আমার মনে হয় তারা তাদের অভিযান পরিচালনা করলে হয়তো শীঘ্রই হয়তো একটা ভালো রেজাল্ট পাবে। পাশাপাশি আমি মনে করি যে আমরাও প্রয়োজন বোধে আমরাও সিয়ামকে জিজ্ঞাসাবাদ করবো। এটা আসলে মানে ওনার মেয়ে, ওনার এবং ওনার পরিবার, আমাদের ভিকটিমের, ওনারা তো যাবেন, আমরা কথা বলছি সেখানে, তারা অত শীঘ্রই চলে যাবেন, জানাবে যে চলে যাবে, সেখানে গিয়ে এটা ডিএনএ শেষ করতে হবে। আমি মনে করি যে শর্ট টাইমে সেটা হতে হবে। ওটা তো আমরা আসলে তাদের সাথে তো আর আমরা সব প্রশ্ন করি না, আমরা জাস্ট ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা তার নাম্বার নিয়েছে আমাদের কাছ থেকে, তারা শীঘ্রই তাকে ডাকবে।
নসিব হবে। যদি যায় বা তার ভাই ভাতিজা যদি যায় সঙ্গে কি আপনার তবে আমি আপনার এটা তো সহজ কথা, যদি তাকে ওনারা ডাকেন তাহলে ধরে নিতে হবে যে তার ডিএনএ টেস্ট করার জন্য ইচ্ছে। সেক্ষেত্রে আপনারা সাথে যাবেন? ওটা আমরা আমরা কথা বলে নিব যদি তাদের সেখানে, যেহেতু আমাদের বাংলাদেশে সেখানে হাই কমিশন আছে, ডিপুটি হাই কমিশন আছে কলকাতায়, সেখানে আমাদের ঢাকার অনেক লোকজন আছে, তথাপি তারাই তো সহযোগিতা করতে পারবো বলে মনে আচ্ছা, করি। ওদের ডিএনএ কি বাংলাদেশে সিআইডি কি স্যাম্পল নেওয়া সম্ভব, এখানে টেস্ট করা সম্ভব? তাতে রিপোর্ট আসলে এটা তো আসলে হয় নাই, মানে যেহেতু হয় নাই, আমি মনে করি যে যেহেতু প্রশ্ন আসছে যে উনি যাবেন, আমার মনে হয় গেলেই বোধহয় শর্ট টাইমের হয়ে যাবে। গতকালকে তো গত পরশু ঝিনাইদহ থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে, এই ইস্যুটা আমরা দেখছি। হ্যাঁ, আমরা একজনকে এনেছি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং বিভিন্ন বিষয়গুলি খোঁজখবর নিচ্ছি। এখনো তাকে আমরা আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখিনি, জিজ্ঞাসাবাদ করছি। আজকে আমি সবচেয়ে বেশি যাকে মিস করছি উনি হচ্ছে আমাদের যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা, আমার শ্রদ্ধেয় বাবা জনাব নুরুল ইসলাম বাবুল। উনার কঠোর পরিশ্রমের ফলই হচ্ছে আজকের এই হবিগঞ্জের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে 30,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1.5 লাখের লোক এখানে সংযুক্ত থাকবে। ওনাকে আমি অনেক বেশি মিস করছি। ওনার হাত ধরেই 2019 সালে আমাদের এই লাইফস্টাইল ব্র্যান্ড যাত্রা শুরু করে। আমার একমাত্র মেয়ে হুর, ওর নামে ওর নানা এই ব্র্যান্ডটা চালু করে। হুর অলরেডি আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে গেছে এবং আমরা যমুনা গ্রুপ আমরা যা করি আমরা সবসময় দেশের জন্য করে থাকি। আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার অত্যন্ত পরিশ্রম, রাত দিনের রেজাল্ট আজকের আমাদের এই কার্যকর ডিজিটাল বাংলাদেশ। আমরা একটা স্মার্ট বাংলাদেশের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা যদি দেখেন গ্রামে গঞ্জে পুরুষ মহিলা সবার হাতে আজকে স্মার্টফোন। সামান্য কষ্টের সাথে আজকে তারা এই জিপিএ 5 পেয়েছে। তাদের এই জিপিএ 5 পাওয়ার পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান, তারা হচ্ছে তাদের বাবা মা। তাদের বাবা মা হচ্ছে একটা গাছের মতো, যে গাছ ছায়া দিয়ে যাচ্ছে। যতদিন বাবা মা বেঁচে থাকবে এই ছায়া তারা দিয়ে যাবে। সাথে সাথে তোমাদের শিক্ষকবৃন্দ তোমাদেরকে যে বীজ করে দিচ্ছে, তোমাদের ফাউন্ডেশন তৈরি করে দিচ্ছে, তোমরা এই ফাউন্ডেশনে তৈরি জীবনের উন্নতি করবা। যে আমার কপালে যমুনা ধরছে, আর আমি আপনারা বলেন যে কিসের জন্য এত আমার আত্মবিশ্বাস, কিসের জন্য সারা বাংলাদেশে আমি বুক ফুলিয়ে কথা বলি, কারণ আমি জানি যে আমার এলাকায় যমুনা আছে, বিপদে পড়লে যমুনা আমার পাশে দাঁড়াবে। আমি শুরুতেই আত্মার মাগফিরাত কামনা করি আমাদের বাবুল সাহেব, নুরুল ইসলাম বাবুল সাহেবের, যে আমার একটা ইচ্ছা ছিল উনি জীবিত থাকতে আমি যদি এই জায়গার এমপি হইতাম হয়তো ওনার সাথে আমার দেখা হইতো। অনেক অবদান আছে ওনার বাংলাদেশের অর্থনীতিতে। যাই হোক, আমি যে জায়গায় বসি সংসদে, এইটার সামনের সিটেই বসেন হচ্ছে গিয়ে সালমা ইসলাম, আমাদের মাননীয় এমপি, উনি বসেন, এবং এই কারণে আমরা অনেকটাই পাশাপাশি। তবে ভালো লাগতেছে যে নুরুল ইসলাম বাবুল সাহেবের বীর মুক্তিযোদ্ধা, ওনার প্রজন্ম উত্তরাধিকার, তারা আমাদের এলাকায় আছেন এবং তাদের সাথে যে আমি আজকে বসতে পারছি, এইটাও আমি মনে করি আমার জন্য অনেকটা সম্মানের। এবং আমার ধরেন মাঝে মধ্যে চিন্তা হয় যে এলাকায় যদি এত বড় কোনো প্রলয়নকারী বন্যা হয়, ঝড় হয়, তুফান হয়, সরকার যদি আমারে কভার করতে না পারে, তাহলে কারা আমারে কভার করবে? যে 2-1টা কোম্পানির নাম আমার মনে হয়, এর মধ্যে যমুনা একটা, এদিকে আবার বাদশা একটা। আমার মিষ্টি তো আনতে পারি না, এই জন্য 1000 আমের চারা নিয়ে যাও তাদের জন্য। যাওয়ার সময় একটা করে আমের চারা নিয়ে যাবেন, এগুলা বগুড়ার আমের চারা। আমটা কি করবেন, আমাদেরকে মিষ্টি দেবেন। আমি আমার ছোট ভাই আইমান সাদিক, ও বলবে আপনাদেরকে কথা, ও আমার আসলে রক্তের হয়তো আমার। শুধু আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা জিপিএ 5 পেয়ে এখানে আসছেন, তো 19টা স্কুলের লোকজন আসছেন, আপনারা কারা জানেন? আমারে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে কে,
যে কে হবে আমার পরে এমপি, কে আইসা আমারে বলবে যে ব্যারিস্টার সাহেব হইছে, বয়স হইছে, এখন যান, আমি আমার যোগ্যতা সম্পন্ন আমি এমপি হব। আমার একটা বিশ্বাস, ওই 19টা স্কুলের কেউ না কেউ আমাকে বিদায় দিবে। আমি আপনাকে স্বাগতম এখনই জানাচ্ছি। আমার একটা বিশ্বাস, আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ নিলে যতটুকু খুশি হব তার চেয়ে বেশি খুশি হব। রক্তের উত্তরাধিকার না, সক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ এমপি হন আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি, যমুনার জন্য দোয়া করে যাই। আপনারা যত বড় হবেন তত আমার কেন জানি আত্মবিশ্বাস বাড়বে। আমি কখনো এমন কোন এমপি না যে আইসা বলবো যে ভাই আমারও একটু ভাগ দেন, এই টাইপের এমপি আমি না। আপনাদের জন্য যা যা লাগে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করবো, এটা আপনারা নিশ্চিত থাকেন। এবং কেন করব, আমার স্বার্থ কি? কারণ যমুনা যদি ভালো থাকে, যমুনা যদি বেঁচে থাকে, তাইলে তো আমার যে দায়িত্ব 100টা ছেলে মেয়েরে পাঠায় বলতে পারবো ম্যাডাম, বা বলতে পারবো শামীম ভাই এদেরকে একটু চাকরি দেন। চাকরি তো আপনি দিচ্ছেনই, আমি তো আপনাদের কাছে ঋণগ্রস্ত এমপি হিসাবে যে দায়িত্ব আমার নেওয়ার কথা, আপনারা আমার লোককে চাকরি দিয়ে আমাকে আপনারা দায় মুক্ত করছেন, এই জন্য সবসময় এমপি হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ঢাকা থেকে যারা সাংবাদিক বৃন্দ আসছেন আপনাদেরকে মানে আমরা ওইভাবে হয়তো আতিথেয়তা দেখাইতে পারি নাই, আপনারা আমার সাথে ঢাকা দেখা করবেন, আপনাদেরকে আলাদাভাবে আমি মিষ্টি টিষ্টি যা যা খাওয়ানোর খাওয়াই দিব। আমি অতিথিদের, আমাদের এলাকার মানুষ অনেক সম্মান করে, আতিথেয়তা একটা ভালো জিনিস আমরা আমাদের পরিবার থেকে শিখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা জিনিস বলি, পড়াশোনার পথটাকে আরো সুগম করেন। তাইলে আমি যে মাধবপুর সোনারঘাটকে পর্যটন নগরী বানানোর চেষ্টা করতেছি, আপনারা চিন্তাই করতে পারবেন না রাষ্ট্র কি পরিমাণ বরাদ্দ দেয়। এই বরাদ্দের কাজে লাগানোর শপথ যেহেতু আমি নিছি, আপনারা শুধু পড়াশোনা করেন, বাকি ইতিহাস তৈরি করার দায়িত্ব আমি নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একজন আছে এখানে যারা A+ পাইছে। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে এবং তোমাদের বাবা মার জন্য একটা জোরে করতালি হবে এখানে। এখানে তো একটু আজকে গরম পড়ছে, আমার একটা স্পেশাল তালি আছে বুঝছো। আমি তোমাদের সবাইকে নিয়ে এই পুরো জায়গায় একটু বৃষ্টি নামাইতে চাই। আমি একটা ছোট ইনস্ট্রাকশন দিব, ফলো করতে পারবা? ইয়েস, ওকে। সবার বাম হাতটা দেখি, ডান হাত তুলছে, এটাতে খায় তো, এটা বাম হাত। বাম হাত তুলছে দেখি তো আঙ্গুলগুলো, আরে কি কিউট, নাইস। এবার ডান হাত, না না বাম হাত থাকবে, ডান হাতের এক আঙ্গুল। এবার আমরা 3, 2, 1, 2 আঙ্গুল, বৃষ্টি পড়ে, 3 আঙ্গুল, আর একটু জোরে পড়ে, একটু শিলা বৃষ্টি, 4 আঙ্গুল, তোমাদের জন্য একটা ঝড় হবে, 5 আঙ্গুল। আরে নাইস, বৃষ্টির সময় একটু আমরা বাতাসটা মনে একটু বেশি পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রোজালিন ম্যাম, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। হুরের জন্য অনেক অনেক শুভকামনা। তো সবাই কি জানো, হুর তো বড় ব্র্যান্ড, বাট হুরের যেই নাম থেকে আসছে সে আজকে আমাদের সাথে আছে। হ্যাঁ, হুরে একটা ইয়ে দিয়ে দিবা নাকি তুমি? দাঁড়া একটু দিয়ে দেখা দাও অ্যাকচুয়াল, এই তো দ্যাটস অ্যাকচুয়াল হুর। ও তোমাদের মতো A+ পাওয়ার জন্য আসতেছে, একটু টাইম লাগবে, এখন ক্লাস 3-তে আছে, আমি 7 বছর, বেশি না। ততদিন সুমন ভাই আরেকবার এমপি হয়ে যাবে। সুমন ভাই অনেক ভালো এমপি, আমি তো ওনাকে অনেক আগের থেকে চিনি, বাট তোমরা তো এটা জানো উনি কত ভালো ফুটবল খেলে, তাই না? 2 দিন আগে ওনার সাথে আমি একই ম্যাচে ফুটবল খেলতেছি, আমরা একই টিমে। আমরা নামছি, নামার পরে অপোনেন্ট টিম আমি দেখছি যে মাটিতে বসে মাথায় হাত দিয়ে হয়ে আসছে। সুমন ভাই নামছে, 2 মিনিটের মাথায় একটা ফ্রি কিক পাইছে। সুমন ভাই আমাদের সাইড থেকে কিক করছে, বল কেউ দেখে নেই, অ্যাকচুয়ালি জাল ছিঁড়ে বল বের হয়ে গেছে। সো দ্যাট ইজ সুমন ভাই, ওনার লক্ষ্য ভ্রষ্ট হয় না, যেই জায়গায় যেটাই মারতে চাই জাল ভেদ করে বের হয়ে যায়। সো দ্যাটস অ্যামেজিং। শাহিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা, আপনার বাবার কথা, তার স্টোরি আজকে শুনে আই গট সো ইন্সপায়ার্ড। একটা মানুষ শূন্য
থেকে এত বড় কিছু একটা তৈরি করতে পারে, দিস ইজ অ্যান ইন্সপিরেশন ফর অল অফ আস। সো আমার বিশ্বাস, যেটা আমাকে বলে গেল একটু আগে, যে আমরা অনেকে এখানে আছি, আমাদের অনেক বড় বড় স্বপ্ন আছে, তাই না? আমরা এমপি হবো একদিন, যমুনার মতো বিশাল একটা প্রতিষ্ঠান তৈরি করবো, এটার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা থাকবে। যেহেতু আমি টিচার, আমি তোমাদের যাওয়ার আগে ছোট্ট 3-4টে ইনফরমেশন দিয়ে যেতে চাই। তোমরা এসএসসি তে সময় পেয়েছিলে কয় মাস জানো? 26 মাস। কয় মাস? শুনে নাই, কয় মাস? 26 মাস। আর এইচএসসি তে সময় পাবে কত জানো? 18 মাস। কয় মাস? 18 মাস। তো 26, 18 মাস কতগুলো কমছে? 8। আর আগে এসএসসির সিলেবাস যা ছিল ওইটাকে যদি ধরে নাও হলো এক্স, এইচএসসির সিলেবাস তার থেকে 3 থেকে 4 গুণ বেশি, বা 3 to 4x বেশি। তাহলে চিন্তা করো, 26 মাসে তুমি যতটুকু পড়ছিলা, 18 মাসে তার থেকে 4 গুণ বেশি পড়তে হবে। বুঝতে পারছো? যে এ প্লাস তো পেয়ে গেছো এসএসসি তে, কোনো অসুবিধা নাই, বাট ফোকাস হ্যাজ টু বি ফর এইচএসসি এ প্লাস। 26 মাসের পড়াটার 4 গুণ পড়তে হবে 18 মাসে, দ্যাটস ওয়ান। দ্বিতীয়ত, তোমরা এখন থেকেই সেট করে ফেলবা যে তোমরা ভবিষ্যতে কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও। তোমরা কি জানো যে অনেক বাচ্চা এ প্লাস পায়, বাট নিজের স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে পারে না, এন্ড তখন ডিপ্রেসড হয়ে যায়। আমি চাই তোমরা এখন, যারা কলেজ এখনো স্টার্টও করো নাই, অগাস্টের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে না, এখন থেকে প্ল্যান করবা। তুমি বুয়েটে যেতে চাও, তুমি ঢাকা ভার্সিটিতে যেতে চাও, নাকি তুমি সুমন ভাইয়ের মতো লন্ডনে যেয়ে ব্যারিস্টার হতে চাও। কেন জানো? বিকজ এখন থেকে তুমি সেট করলে তুমি ওই অনুযায়ী পড়াশোনা করতে পারবা। আর এইচএসসি পরে যদি সেট করো, 4 মাসে নাকানি চুবানি খাবা। বুঝতে পারছো? মনে থাকবে 2 নম্বর অ্যাডভাইস। আর 3 নম্বর অ্যাডভাইস বাবা, মনে রেখো, কলেজ লাইফটা লাইফের একটা রিস্টার্ট। স্কুল লাইফে একই ফ্রেন্ডের সাথে পড়ছিল না? মেজরিটি যারা আছো তাদের স্কুল পরিবর্তন হয়ে যাবে, ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হয়ে যাবে, টিচাররা চেঞ্জ হয়ে যাবে, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এই টাইমটা তোমাদের লাইফের সব থেকে ক্রুশাল একটা ট্রানজিশন। মানুষজন সব সময় কোন জায়গায় যে লক্ষ্যভ্রষ্ট হয় বা তোমার পড়ে যায় বা উষ্টা খায়, জানো তুমি কোথায়? যখন ট্রানজিশন হয় স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি। তোমরা যেহেতু স্কুল থেকে কলেজে যাচ্ছ, এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। আর শেষ করবো তোমাদেরকে একটা কোট বলে, এটা আমার খুবই প্রিয় একটা কোট। এটাকে বলে হলো, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। মানে কি জানো? তুমি তোমার যে 5 বন্ধুর সাথে সব থেকে বেশি সময় দিবা, তুমি তাদের মতোই হবা, তাদের মতোই চিন্তা করবা, তাদের মতোই কাজ করবা। তোমার আশেপাশে 5 বন্ধু যদি সারাদিন নাচের ভিডিও দেখে, তুমিও নাচের ভিডিও দেখবা। তোমার আশেপাশে 5 বন্ধু যদি সারাদিন খেলে, তুমিও খেলবা। খেলা ভালো জিনিস, সুমন ভাই আপনি এটাকে নেগেটিভলি নিবেন না। সুমন ভাই অনেকগুলো মাঠ করতেছে, তোমরা খেলবা, এটা খুবই জরুরি। তোমার 5 বন্ধু যদি সারাদিন পড়াশোনা করে, তুমিও দেখবা সারাদিন পড়াশোনা করতেছো। যেহেতু তোমরা ট্রানজিশন দিয়ে কলেজে যাচ্ছ, তোমার যে 5 বন্ধু থাকবে যার সাথে সব থেকে বেশি সময় তুমি জ্ঞাপন করবা, চুজ দোজ 5 ফ্রেন্ডস ভেরি ওয়াইজলি। একজন যেন রোজালিন ম্যামের মতো হয়, একজন সুমন ভাইয়ের মতো হয়, একজন জাহিদ স্যারের মতো হয়, একজন আমার মতো হইলেও হবে, অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি তোমরা না পাও, তাইলে বন্ধুত্ব করার দরকার নেই, শিক্ষকের দোয়া। তো আমার দোয়া কিন্তু কাজে লাগবে। আমি আল্লাহর কাছে বলে রাখতেছি যে আল্লাহ দেখো, যতজন প্রমিস করছে, এরা যদি প্রমিস রাখে, আমারও এইচএসসি অল দ্য ভেরি বেস্ট তোমাদের এবং তোমাদের প্যারেন্টসের জন্য। অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থেকো। এখন দিয়ে আমার মাথার বাদ দিয়ে সব কিছু ভাইয়ে তস নাচ করে দিতেছে। কারণ হয়তো জীবনে এগুলো ঘটেনি, তাই আমার জীবনে ঘটে গেছে আজকে। আমার জীবনে তাই ঘটে গেছে। আমি কি করবো? আমি রাত্রি ঘুমোতে পারিনি, খাতে পারিনি, আমি চলতে পারিনি। তাদের চোখ যে আমরা এটা তৈরি করি অবৈধ, কিন্তু এর যে সরঞ্জাম যেগুলো সবই বৈধ কাজের জন্য, কোনোটা অবৈধ কাজের জন্য না। এই যে আমার নিষ্পাপ সন্তান,
সে তো কোনো অপরাধ করি নাই। আমার অপরাধের কারণে আমার সন্তান, আমি কোলে বাবা আর সন্তানকে আমি বাঁচাইতে পারলাম না। আমার বাবা চার সাথে জড়িত ছিল না। মানুষরা 500 টাকা 1000 টাকা নোট নেওয়ার সময় নানাভাবে নানাচাড়া করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে, সেই জন্য তারা এখন 100 টাকার নোট এবং 200 টাকার নোটকেও তৈরি করা শুরু করছে, যেটা অত্যন্ত ভয়ানক। তারা পরীক্ষামূলকভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে, যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পাচার করার চেষ্টা করছে। সাইদুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে, প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল দীক্ষা ঝুলে নিয়ে। দুদককে বলবো তদন্ত। না আপনারা একটা তালিকা প্রস্তুত করে দিন। আপনারা যে যাদেরকে দুর্নীতিবাদ ভাবছেন তালিকাটা দেন, আমরা দুদককে বলবো তদন্ত। টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সরকারের সবসময় সমালোচনা করি, এটা একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে। সরকারের প্রশংসা করার কিছু নাই। একটা সরকার যখন ক্ষমতায় যায়, যেমন ধরুন এবারকার প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, তার মধ্যে 2,63,000 কোটি টাকা হচ্ছে উন্নয়ন বাজেট, রেস্ট বাজেটটা হচ্ছে অপারেশন যে কস্ট, একটা সরকার চালানোর যে খরচ, এর মধ্যে বেতন আছে, সুদের টাকা আছে, এরকম তার অন্যান্য যেসব ওভারহেড আছে, সেই টাকা দিয়ে একটা সরকার আমরা পুষি। সেই সরকার কিছু কাজ করারই কথা আছে। সুতরাং উনি ভালো টালো কি করেছে এই আলোচনা না, সমালোচনাই হতে হবে। আপনি টাকা নিয়ে যদি কিছু আপনার দায়িত্ব কিছু পালন করেন, তার জন্য গলা চড়িয়ে বলার কিছু আসলে নেই। রাদার আপনি টাকা নিয়ে এবং এই টাকা নিচ্ছেন, আবার যে উন্নয়ন বাজেটে যে টাকা, সেখান থেকে বিরাট টাকা লুট করছেন, তারপরও আপনি কাজ করবেন না, এটা নিয়ে সমালোচনা হওয়া উচিত। কি কি নিয়ে আলোচনা করা দরকার? প্রথম কথাটা হচ্ছে স্বীকার করছে সে, যদিও কতগুলো অন্যকে ব্লেম করার চেষ্টা করছে। এই সেই কবে করোনা হয়েছে, সেই কবে রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে, সেটা এখনো চলছে, এখনো নাকি সব আমাদেরই হচ্ছে। এইসবকে দেখিয়ে তারা বলছেন যে সমস্যা কিছু আছে। এটা রিফ্লেকশন অলমোস্ট নাই। অলমোস্ট কেন বলছি, কিছুটা রিফ্লেকশন আছে। একটা ছোট তথ্য দেই, গত বছরের যে বাজেট ছিল সেটা তার আগের যে অর্থ বছরের বাজেট, আমরা দর্শকরা অনেকে হয়তো জানি না বা অনেকে খেয়াল করি না, আমরা এই বাজেটটা নিয়ে অনেক আলোচনা করি। এরপর কিন্তু একটা সংশোধিত বাজেট হয়। বাজেট কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না, নানান রকম কাটছাট করে আপনার সিরিয়াস ইনএফিসিয়েন্সি আছে, দিনের শেষে আরেকটা বাজেট দাঁড়ায়। ওই বাজেটটা কিন্তু সংসদে পাস হতে হয়। সো সংশোধিত বাজেট 22-23 যেটা ছিল, তার তুলনায় 15-16% মতো বেশি ছিল। এটা বাংলাদেশের ট্রেন্ড, যে সংশোধিত বাজেটে 15-16% মতো বেশি রেখে পরেরটা করে চোখ বন্ধ করে সবগুলো 10%, 5% এরকম করে বাড়াতে থাকে। আমাদের আসলে এর মধ্যে কোনো রকম কোনো ক্রিয়েটিভিটি নাই, এবং আমরা একটা শব্দ ব্যবহার করি গতানুগতিক বাজেট। সেই কথাটাও গতানুগতিক হয়ে গেছে এখন। তারপর উই হ্যাভ টু সে দ্যাট এবারকার বাজেটে গত সংশোধিত বাজেটের তুলনায় 11% বেশি। তার মানেটা হচ্ছে আগের তুলনায় কিছুটা কম বেড়েছে। হালকা এক ধরনের মনে হতে পারে যে সরকারের স্বীকৃতি আছে, কিন্তু যেই ধরনের প্রাক্কলন আপনি করছেন যে আপনি এই পরিমাণ আয় করবেন, আপনি গতবার যে এর মানে রেভিনিউ আর্ন করবেন যা ভেবেছেন তার চেয়ে 70,000 কোটি টাকা এবার বাড়িয়েছেন, মানে এর কোনো উদ্ভট কথা হতে পারে না। উদ্ভট কথা কেন হতে পারে না বলছি, সরকার ডলার সংকটে পড়ার পর থেকে সরকার একটা কৌশল নিয়েছে। সে করেছে কি, অর্থনীতিটাকে ইম্পোর্ট রেস্ট্রিক্ট করে অর্থনীতিটাকে সে যথেষ্ট মন্দার মধ্যে প্ল্যান করে ঢুকিয়ে দিয়েছে। অর্থনীতি যখন মন্দায় ঢুকে যাবে, আমাদের তো আসলে পরোক্ষ ট্যাক্স, এটা ট্রেডিশন। আমরা এবারও মানে ইনকাম ট্যাক্স কাগজে কলমে দেখাচ্ছি 36% অফ দ্য টোটাল ট্যাক্স রেভিনিউ, মানে 1/3 এর সামান্য বেশি, 2/3 আসলে ইনডিরেক্ট ট্যাক্স। আমরা প্রায় একটা কথা বলি, সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স কিন্তু ইনসাফের ট্যাক্স না, এখানে ধনী গরিব সবার উপরে একই সমান ট্যাক্স পড়ে। যাই হোক, তারপর এইটার মধ্যে আপনার ইম্পোর্ট কমে যাওয়া মানে ইম্পোর্ট ডিউটি কমছে, আপনি ভ্যাট কমে যাচ্ছে, এমনকি ইনকামও মানুষের কমবে, সবই কমবে। তো তাহলে আপনি এটা বাড়াচ্ছেন কিভাবে? আপনি এটা আওতা বাড়ানোর চেষ্টা করছেন, এবং এটা আলটিমেটলি কখন করছেন, যখন মানুষ অর্থনৈতিক সংকটে আছে, তার উপর আপনি আবার নতুন করে অনেক
অনেক জায়গায় ট্যাক্স বাড়িয়ে দিচ্ছেন। নাম্বার 2 হচ্ছে আমরা 2-3টা সেক্টর নিয়ে খুব কথা বলি, এটা খুব জরুরি, এই কথাটা বলা খুব জরুরি। একটা স্টেট আদতে মানুষের ওয়েলফেয়ার করতে চায় কিনা। হেলথ যে বাজেটের অ্যালোকেশন, আমি আবারও বলছি অ্যালোকেশন, আপনি অ্যালোকেশন করা মানে এটা বাস্তবায়ন করবেন তা না। গত বাজেটে 38,000 কোটি টাকার মতো হেলথে অ্যালোকেশন ছিল, কিন্তু আপনি এখানে 29,000 কোটি টাকার মতো মাত্র খরচ করতে পেরেছেন, 10,000 কোটি টাকার মতো খরচ করেন নাই। আপনি শিক্ষায় গত বছর 1,04,000 কোটি টাকা ছিল, কিন্তু আপনি খরচ করতে পেরেছেন 89,000 crores। আপনার বাজেটের অ্যালোকেশন ইটসেলফ ইজ সিগনিফিক্যান্ট। আমরা এবার দেখলাম 41,000 কোটি টাকা স্বাস্থ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি জিডিপির সাথে একটা হিসাব করলাম দাদা, সেটা হচ্ছে আমাদের এবার জিডিপি ধরা হয়েছে এই বাজেটে 56 লাখ কোটি টাকা। সো এটার 0.73%, আই রিপিট, 41,000 কোটি টাকা হচ্ছে 0.73% অফ দ্য টোটাল জিডিপি। সারা পৃথিবীতে সবচেয়ে কম ব্যয় করা দেশগুলোর একটা বাংলাদেশ, দক্ষিণ এশিয়া তো বটেই, ইভেন আফগানিস্তান, আই রিপিট, পাকিস্তান তো বটেই, আফগানিস্তানও জিডিপির পার্সেন্টেজে আমাদের চেয়ে বেশি হেলথে খরচ করে। শিক্ষার ক্ষেত্রে কত? শিক্ষার ক্ষেত্রে আপনি 1,11,000 কোটি টাকা দেখাচ্ছেন। এখানের মধ্যে একটা খুব অদ্ভুত বাজে কতগুলো কৌশল, এবারও সেই ট্রিক আছে। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 12,000 কোটি টাকার অ্যালোকেশন, এটাও শিক্ষা বলে চালিয়ে দিচ্ছেন আপনি। আসলে আপনার টোটাল শিক্ষা, প্রাথমিক গণশিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, ভোকেশনাল এবং বিজ্ঞান প্রযুক্তি মিলে 1,11,000 কোটি টাকা দেখেন। ওর মধ্যে কিন্তু 12,000 কোটি টাকা আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। আচ্ছা, আমি যদি এই পুরোটাও ধরি তাহলে জিডিপির কত পার্সেন্ট হয়? ইটস 1.98%। তার মানেটা হচ্ছে 2%-এরও নিচে। হেলথে কথা হচ্ছে WHO বলে আমাদের মতো দেশের 5% অফ জিডিপি করার কথা, আর এডুকেশনে 6% অফ জিডিপি। আমরা রূপপুর ধরেও 2%ও করি নাই, এগেইন উইচ ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড, আর সাউথ অফ এশিয়াতে বটে। সো এই ঘটনাগুলো আছে। তারপরে আরেকটা জরুরি জায়গা আছে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের যে লোয়েস্ট লিমিট আছে 3.5 লাখ টাকা। আপনি তখন স্বীকার করছেন 10% আপনার ইনফ্লেশন আছে। সো যে মানুষটা 3.5 লাখ টাকার বেশি বাৎসরিক আয় হচ্ছে, তার ইনকাম তো আদতে 10% কমে গেছে। সেই মানুষটার কোন রকম কোনো, এবং এই ইনফ্লেশনের সময় আপনি ওই যে সিলিংটা ওটা বাড়ালেন না। 3.5 লাখ টাকা মানে হচ্ছে 30,000 টাকার নিচে মাসিক আয়। একটা মানুষ 30,000 টাকার নিচে মাসিক আয় করে সে তার সংসার পরিবার কিভাবে চালায় আমরা কি বুঝি না? 50,000 টাকাও কি কোনো টাকা এখনকার ইনফ্লেশনের বাজারে পরিবার নিয়ে কেউ যদি জীবনযাপন করতে চায়? আপনি এই জায়গাটাও চেঞ্জ করেন না। সো মানুষের যে একটা কষ্ট আছে, মানুষের যে একটা সংকট আছে, সেটা করেন নাই একেবারে। এই বাজেটে একটু যদি টেকনিক্যালি বলি যে দেশে যে একটা অর্থনৈতিক সংকট চলছে, সরকার লজ্জা হয় যে আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান, সাবেক প্রধান, তার বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে। দেখেন এই সরকার কি করছে, ওই চোরকে, ওই ডাকাতকে তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে। একটা বিরোধী নয়, একটা আজিজ নয়, অসংখ্য বিরোধী আজিজ তারা তৈরি করতে পারে। সব সময় এক ন্যায় করতে বিশ্বাস করে এবং তারা ওই বাকশালী বিশ্বাস করে। তারা বাকশালী করতে চায়, একটা নতুন ছদ্মবেশে আবহে গণতন্ত্রের একটা ফাসাদ দিয়ে দিতে চায়। সমাপ্তিকার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আজকে নৃত্যকণ্ঠে চিৎকার করে বলতে হবে, রাস্তায় নেমে আসতে হবে এবং এই দেশকে পরাজিত করতে হবে। এই মামলার 1 নম্বর আসামি খোকা, আমাদের গ্রেপ্তারকৃত আসামি জয় এবং ভিকটিম ইজাজ, তারা একই পাড়া, অর্থাৎ কলেজ পাড়ার বাসিন্দা। তাই এলাকায় মূলত এককভাবে প্রভাব বিস্তার করত খোকা এবং জয়। তো অনেক সময় দেখা যেত যে তারা একসাথে চলাফেরা করলেও খোকা এবং জয়ের অনেক সিদ্ধান্তকেই এই ভিকটিম ইজাজ মেনে নিতে পারতো না অথবা বিরোধিতা করতো। তো এটা নিয়ে মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্ব। তো এক পর্যায়ে তার একক প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য এই খোকা এবং জয় তারা চিন্তা করে যে ইজাজ এবং তার ছেলেপেলে যারা আছে তাদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে, এবং এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় যে ইজাজকে তারা একটা পরিকল্পনা করে চরম শিক্ষা দেবে। তো সেই পরিকল্পনা অনুযায়ী গত 2 জুন তারিখে খোকা একটা অস্ত্র সংগ্রহ করে আরেকজনের কাছ থেকে। তো সেই অস্ত্রটি জয়কে দেয়
তো পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা সুযোগ খুঁজতে থাকে তাকে মারার। তো 5 তারিখে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে অনুমান সন্ধ্যা 6:30টার দিকে যখন কলেজপাড়া এলাকায় কয়েকজন লোক, অর্থাৎ 20-25 জন লোক তারা বিজয় উল্লাস করার জন্য একত্রিত হয়। তো ওইখানে এই 1 নম্বর আসামি খোকা, আমাদের গ্রেপ্তারকৃত আসামি জয় এবং ভিকটিম ইজাজ, তারা সকলেই ছিল। একটা পর্যায়ে তাদের মধ্যে, অর্থাৎ জয় এবং খোকার সাথে ইজাজের একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। এই তর্কাতর্কির এক পর্যায়ে জয় তার কোমর থেকে পিস্তল বের করে ইজাজকে মাথায় গুলি করে এবং পরবর্তীতে হসপিটালে যাওয়ার পরে সে মারা যায়। তো আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ পুলিশের কাছে সে অল্প সময় জিজ্ঞাসাবাদে যেটা স্বীকার করেছে যে এলাকায় তার প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য এবং তার সিদ্ধান্ত বাস্তবায়ন বা তাকে এলাকায় তার প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য মূলত এই ইজাজকে হত্যা করে। তো এই ঘটনায় মূল যে আসামি তাদের মধ্যে জয়কে গ্রেপ্তার করা হয়েছে, এই হত্যাকাণ্ডের অবৈধ অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত আছে। আমরা ইতিমধ্যে অনেকগুলো নাম পেয়েছি, তিনি আমাদের কাছে বলেছেন, আমরা তদন্তের স্বার্থে হয়তো বলছি না। তো আমরা আশা করি যে এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেককেই আমরা আইনের আওতায় আনতে পারবো এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই জন্য আমরা আদালতে সকল ধরনের আলামত উপস্থাপন করবো এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে এই মামলায় প্রতিবেদন দাখিল করা হয়। গতকাল রাত অনুমান 11:15টার সময় আমাদের সদর থানার ভাটপাড়া নামক একটা জায়গা আছে, সেখানে একটা ব্রিজের নিচে একটা ঝোপের মধ্য থেকে তার দেখানো মতো উদ্ধার করা হয়। তো এই ঘটনায় তাকে আমরা প্রাথমিকভাবে যে জিজ্ঞাসাবাদ করতে পেরেছি তাতে সে তার ঘটনার বিষয়ে সম্পৃক্ততার সাথে স্বীকার করেছে। তিনি এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত এবং তিনি নিজেই গুলি করে হত্যা করেছেন, এটা তিনি স্বীকার করেছেন। আমরা এই শহরকে নিরাপদ রাখার জন্য আমাদের যতগুলো পদক্ষেপ নেওয়া প্রয়োজন, অর্থাৎ উঠতি বয়সের কেউ অথবা উঠতি বয়সের ছেলেপেলেকে যদি কেউ প্যাট্রোনাইজ করে থাকে তাদেরকেও আমরা আইনের আওতায় আনবো এবং এটা নিয়ে আমরা কাজ করবো। অর্থাৎ শহরের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমরা এই অবৈধ প্রভাব বিস্তারকারী বা যারা এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত। আমার একটি মাত্র সন্তান, আমার আর কোন সন্তান নেই, ছেলে নেই। আমার এই ছেলেকে আমার বুক থেকে খালি করে দিয়েছে। আমি চাই তাদের সর্বোচ্চ সাজা যাতে কার্যকারিত হয় এবং ওপেন মাঠে জনসম্মুখে এটা করা হয়, এই ধরনের একটা আদেশ মহামান্য আদালত যাতে পেশ করে, এতে আমি জোর দাবি জানাচ্ছি। আমার মনের শান্তি হবে এবং আমার ছেলে হয়তো আত্মাটা কিছুটা শান্তি পাবে। আল্লাহ তাআলা তো মহান, ওনা আমাদের আছে ভরসা। আমার এই সন্তান সবাই পিতামাতা সবাই সন্তানের উপরে বেশিরভাগ নির্ভরশীল থাকে, ভরসা করে বৃদ্ধ বয়সে তাদের সবকিছু দেখভাল করবে এই আসে। এখন আমার দেহার মতো আর কিছু একমাত্র আল্লাহ ছাড়া। আমি চাচ্ছি যারা এই আমার বুক খালি করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির মঞ্চে তাদেরকে পেশ করা হোক। দ্রুত ধরা হোক, সরকারের কাছে আমার এটি আবেদন। আর তাদের এবং যে হুকুম আর যার মাধ্যমে এই কাজটা হয়েছে সবার যেন ফাঁসি হয়, এটাই আমি চাই। আমার একটা মাত্র ছেলে, আমি কিভাবে জীবন আমার ছেলে শুরুর থেকে বড় করছি, কারোর সাথে কোনোদিন ঝগড়া করছে না। খুব প্রথমে একটা খুবই স্পেসিফিক ইস্যুজে চলে গেলেন। ব্যাপারটা যেটা দাঁড়ায়, বাংলাদেশের মূল এই বিষয়টার মূল থিঙ্কিংটা কোথা দিয়ে এসেছে আমি ওইটা তারপর বলি, তারপরে আপনার এক্সাক্টটা যে আমাদের দেশে আমরা বলছি বা সবাই বলছে যে আমাদের দেশে টাকা পাচারের একটা বড় সমস্যা তৈরি হয়েছে। এখন টাকা পাচারের সমস্যা, অর্থাৎ টাকাকে কোনো মতে বাংলাদেশে রাখতে দিতে হবে, রাইট? আর না হলে টাকা বিদেশ চলে যাওয়া এখন খুব সহজ। আমরা জানি সেটা ইউরোপ হোক, আমেরিকা হোক, সিঙ্গাপুর হোক, মালয়েশিয়া হোক, দুবাই হোক, টাকা নিয়ে যাওয়া কোনো ব্যাপার না। তা এখন টাকা বাংলাদেশে রাখার যদি সব দরজা আমরা বন্ধ করে দিই
তাহলে সেটার একটা ইম্প্যাক্ট আমরা দেখি মানি লন্ডারিং এর উপরে পড়ে। সেই জায়গা থেকে হয়তো চিন্তা করে একটা উইন্ডো রাখা হয়েছে যে আনডিসক্লোজড ইনকাম বাংলাদেশের জন্য মানুষ ট্যাক্স ফাইলে রাখতে পারে। এখন এইটা নিয়ে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ডিবেট চলছে, একটা এথিক্যাল নন এথিক্যাল ডিবেট চলছে। এই জায়গাও জনগণকে একটু স্পষ্ট করা উচিত। আপনি যে সুন্দরভাবে উপস্থাপন করলেন যে আমি গত বছর যদি একটা জমি বিক্রি করে থাকি, জমির বুক ভ্যালু এক জিনিস আর বুক ভ্যালুর উপরেও আমি পাই, ওইটা সাধারণত ব্ল্যাক মানি বলাটা এটাকে ভুল হবে। এটা আসলে আমাদের সিস্টেমের জন্য আনডিসক্লোজড ইনকাম। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি যেটা বলেছেন এটা সঠিক, এই জায়গায় একটু চিন্তা করা দরকার যে কেউ যদি কোন ইয়ারের ইনকামটা দিচ্ছে ওইটার উপরে করলে অবশ্যই তার উপরে একটা সুদ আমি মনে করি ইন্টারেস্ট অ্যাটাচ করা উচিত। আর নাহলে একটা ইনসেন্টিভ থাকবে যে আমরা এই বছর না দেখিয়ে 2 বছর ব্যাংকে রেখে পরে দেখালে তো একটু কম ট্যাক্স দিতে পারি। তা আপনি মনে করি আপনি যেই রিয়েল জায়গাটা আইডেন্টিফাই করেছেন এইসব জায়গায় চিন্তা করার অবকাশ আছে। হচ্ছে এই কথাটা যে আছে যে এটা আগেও কখনো ওইভাবে ব্যবহার হয়নি, এই কথাটা কিন্তু সঠিক। এবং এটার কারণ হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল কিছু দুর্বলতা আছে। আমরা দেখা যায় যে এইসব জায়গায় যখন এই ধরনের অ্যামনেস্টি দেওয়া হয় বা এই ধরনের সুযোগ দেওয়া হয়, সেই ব্যক্তি চায় তার নামটা যেন কোথাও না বের হয়ে যায়, বা তারা চায় যে রেট্রোস্পেক্টিভলি 4-5 বছর পর যেন তাকে আপনি আবার হ্যারাসমেন্টে না ফেলান। কিন্তু আমাদের দেশে রেট্রোস্পেক্টিভ হ্যারাসমেন্টের একটা জায়গা থাকে, এবং এমনও থাকে যে আপনি কালো টাকা যদি সাদা করে থাকেন আপনার নামটাও কিভাবে জানি মিডিয়াতে লিক হয়ে যায়। তো এই ইনস্টিটিউশনাল যে সেফগার্ড গুলো দরকার এরকম একটা পদক্ষেপকে কাজে লাগানোর জন্য, সেটা আমরা কখনো ঠিকভাবে দিতে পারিনি। বিদেশে বা অন্যান্য দেশে, যেমন আপনি যদি ইউএই তে যান, আপনি দেখবেন তারা যে সিস্টেমটা করেছে, আপনি কনস্ট্রাকশন সেক্টরে যদি ক্যাশ টাকা ইনভেস্ট করেন তাহলে তারা জিজ্ঞেস করবে না সেই ক্যাশ টাকাটা কোথা দিয়ে আসবে। আপনি যদি সুইজারল্যান্ডে যান, সে দেশে অফশোর ব্যাংকিং এর সিস্টেম এমন ভাবে করে রেখেছে যে আপনি সেই অফশোর ব্যাংকিং এ যদি সিঙ্গাপুর থেকে টাকা নিয়ে যান, সে জিজ্ঞেস করবে না এই টাকাটা কোথা দিয়ে। যেমন টাকা বের হয়ে আসার বা টাকা নিয়ে আসার একটা ব্যবস্থা করে। তা আমি মনে করি আমাদের দেশে এইভাবে ব্ল্যাঙ্কেট 15% না দিয়ে যদি কিছু প্রোডাক্টিভ সেক্টর আইডেন্টিফাই করে দিত যে আপনি এইসব সেক্টরে বিনিয়োগ করলে তাহলে আমরা জিজ্ঞেস করব না আপনি বিনিয়োগের টাকাটা কোথা থেকে পেয়েছেন, আমি মনে করি সেটা আরো প্রোডাক্টিভ হতো। এখন যেটা হয়েছে যে আপনি হঠাৎ 15% 1 কোটি টাকার উপরে দিয়ে দিলেন, 85 লাখ টাকা ব্যাংকে রেখে তারপর আপনি ইন্টারেস্টটা এনজয় করবেন। এখন এই ধরনের সুযোগ তৈরি হয়েছে। এইটা না করে যদি এরকম করা হতো যে আপনি রিয়েল স্টেট সেক্টরে ইনভেস্ট করেন বা এই সেক্টরগুলোতে ইনভেস্ট করেন, তাহলে উইল নট আস্ক এনি কোয়েশ্চেন। তাহলে ইকোনমিক মানে টাকাটার আরো উৎপাদনশীল একটা ব্যবহার হতো। সো আমি মনে করি এই সিস্টেমটাকে ইমপ্রুভ করার আপনি যেভাবে বলেছেন আরো অনেক সুযোগ আছে। Subscribe with share and like. Press the bell icon. Thank you.